আল্লাহু আকবার। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায়। জানা যায় প্রধান উপদেষ্টা সহ লাখো মানুষের অংশগ্রহণ। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় কবির সমাধির পাশে। After a long time, Usman Hadi born in this country. হাদি ভাই ধ্বংসলীলায় পছন্দ করতেন না। আমরা তার হত্যার বিচার চাই। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। 24 ঘন্টার মধ্যে হাদি হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে কাল কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আগামীকাল 5টা 15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। ধন্যবাদ যশোয়া। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডনের পথে ডক্টর জুবাইদা স্বামী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরবেন 25 ডিসেম্বর। ষড়যন্ত্র বিফল করতে দেবেন কঠিন বার্তা। নৈরাজ্য করে পেছানো যাবে না নির্বাচন। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুনে প্রাণ গেল শিশুর। প্রাথমিক তদন্তে হামলার প্রমাণ পায়নি পুলিশ। চট্টগ্রামে পোড়ানো হলো জাতীয় পার্টির আনিসুল ইসলামের বাড়ি। ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় 10 জন গ্রেফতার। ধর্ম নিয়ে কটূক্তির প্রমাণ মেলেনি, জানালো আইন শৃঙ্খলা বাহিনী। এবং কার্গো ভিলেজে আগুনের 2 মাসেও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পাওয়ার অভিযোগ। মালামাল পেতে বেশি সময় লাগায় আর্থিক ক্ষতি। আপসহীন বিপ্লবী ওসমান হাদিকে চোখের জলে বিদায় জানালেন লাখো মানুষ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশ থাকবে সবার বুকে থাকবেন ওসমান হাদি। যে সংসদে জনতার প্রতিনিধি হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ ওসমান হাদি, সেই প্রাঙ্গণেই তাকে বরণ করতে সকাল থেকে লাখো জনতার ভিড়। বিক্ষুব্ধ জনতার দীর্ঘ অপেক্ষা শেষে তিনি এলেন। তবে আজ কোনো বিপ্লবের বাণী শোনালেন না এই আজন্ম বিপ্লবী। একেবারে নীরব নিথর দেহে তিনি উপস্থিত হলেন বিপুল জনসমুদ্রে। গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা। জনতার স্লোগান তরঙ্গ যেন প্রকম্পিত করছে চারদিক। মাথায় হাতে বুকে পিঠে লাল সবুজের পতাকা নিয়ে দৃপ্ত উচ্চারণ, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় কে নেই, দল মত নির্বিশেষে লাখো জনতার অশ্রুসিক্ত উপস্থিতি। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অংশ নেন ছাত্র জনতা। আল্লাহু আকবার। দুপুর 2টা 15 শুরু হয় জানাজা। ইমামতি করেন শহীদ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিকল্পনাকারী হাদিকে খুনের পেছনে একজন নয়, পুরো চক্র কাজ করেছে অভিযোগ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, 24 ঘন্টার মধ্যে খুনিকে ধরতে সরকারের তৎপরতা উন্মোচন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় শহীদ হাদির বড় ভাই বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বার্তা দিয়ে গেছেন আপোষহীন এই বীর যোদ্ধা। হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আশাবাদ ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। আধিপত্যবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। শহীদ ওসমান হাদি
তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। প্রধান উপদেষ্টা বলেন, হাদিকে বিদায় দিতে নয়, বরং তার প্রতি ওয়াদাবদ্ধ হতে জড়ো হয়েছি। হাদি হারিয়ে যাবে না, তার মন্ত্র নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। ভালোবাসা আর অশ্রুসিক্ত নয়নে প্রিয় হাদিকে বিদায় জানান আগত মানুষ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন বিপ্লবী শরীফ ওসমান হাদি। এদিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতারা জানান, 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। একজনের বিদ্রোহ ছিল তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, আর অন্যজন লড়েছেন ইনসাফের জন্যে। সময়, প্রেক্ষাপট আর পথ আলাদা হলেও মৃত্যুর পর একই মাটিতে নীরব সহাবস্থান বিদ্রোহী কবি ও আপসহীন বিপ্লবীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়েছে শহীদ বিপ্লবী শরীফ ওসমান হাদিকে। সহযোদ্ধারা বলছেন, ইনসাফের পক্ষে লড়াইয়ে ধরেছিলেন প্রাণের বাজি। হাদির কণ্ঠ অনুগত হয়নি ক্ষমতা, লোভ কিংবা ভয়ের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত বজ্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। আমাদের সরকার যদি ভালোভাবে কাজ করতো তাহলে এই হত্যাকাণ্ড কিন্তু আজকে ঘটতো না। এই আমার হাদি ভাইকে মারে নাই, শুধু বাংলাদেশের মানচিত্র ক্ষত করেছে। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ অনেকে। বিচার দাবিতে স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ। 24 ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের আইনের আওতায় না আনলে রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান নেতারা। আগামীকাল 5:15-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে হাদি প্রেরণা হয়ে বেঁচে থাকবেন বলেও জানান নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশি বিদেশি ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে গণতান্ত্রিক উত্তরণ সহজ করতে পারলে আপসহীন বিপ্লবী হাদির আত্মত্যাগকে সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানাজায় অংশ নিয়ে আবেগকে শক্তিতে পরিণত করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে লন্ডনের পথে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফেরার কথা রয়েছে ডাক্তার জুবাইদার। শাশুড়ি বেগম খালেদা জিয়ার পাশে 2 সপ্তাহ থেকে আবারও লন্ডনে ফিরে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শনিবার সকালে বাংলাদেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল 8:40 লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সকাল 7:10 ধানমন্ডির বাবার বাসা থেকে জুবাইদা রহমান বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেন। পুরো যাত্রাপথে তার গাড়িবহর ঘিরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডাক্তার জুবাইদার সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। লন্ডনে যাওয়ার 4 দিন পর 25 ডিসেম্বর স্বামী তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আবারও দেশে আসার কথা রয়েছে ডাক্তার জুবাইদা রহমানের। নির্বাসিত জীবন পেরিয়ে 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরবেন তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, সপরিবারে ঢাকায় আসার প্রস্তুতি হিসেবেই ডাক্তার জুবাইদুর রহমান লন্ডনে গেলেন। একজন বধূই একটা বাড়ির সবচেয়ে হয় আর কি, হেড আর কি, কর্ত্রী। উনি যদি ফেরার টাইমে না থাকেন তাহলে টুকিটাকি জিনিসপত্র এগুলো তো আর বাড়ির কর্তা পাবে না, তাই না? এই জন্য ওনার যাওয়া। উনি ইনশাল্লাহ 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। তিনি আরও জানান, তারেক রহমানের ফেরা উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যে বাসায় তারেক রহমান সপরিবারে উঠবেন সে বাসা সম্পূর্ণ প্রস্তুত না হলে গুলশানে মায়ের বাসা ফিরোজায় উঠতে পারেন বলেও জানান রুমন। ওনার নিজস্ব কোনো বাড়ি নাই, কিন্তু যে বাড়িটা ওনার জন্য প্রস্তুত করা হচ্ছে সেটার কাজ যদি শেষ না হয় তাহলে ফিরোজায় ওনার মা অসুস্থ হওয়ার আগেই 2-3টা রুম রেডি করে রেখেছেন। যদি আমার ছেলে কোথাও না উঠতে পারে যেন আমার পাশেই থাকতে পারে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন ডাক্তার জুবাইদুর রহমান। এর আগে লন্ডন থেকে চলতি বছরের মে মাসে শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে এসেছিলেন তারেক পত্নী ডাক্তার জুবাইদুর রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকার কাজ দ্রুতই শেষ হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের দিক নির্দেশনামূলক কার্যক্রম চালাচ্ছে বিএনপি। তৃতীয় দিনের কার্যক্রমের উদ্বোধনী শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, আগামী নির্বাচনে জনগণের কাছে দলের যে বার্তা দেওয়া দরকার সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান সাহেবের যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে রূপরেখা, এগুলো জনগণের সামনে তুলে ধরার বিষয় আছে। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কথাগুলো বলার দরকার একটা গাইডলাইন দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের ফেরার দিনের লাখো জনতার সমাবেশ দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেবে। যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। লক্ষ লক্ষ জনতার সমাবেশের মাধ্যমে আমরা জাতিকে একটা মেসেজ দিতে পারবো যে এই দেশে কোনো ষড়যন্ত্র কখনো দানা বাঁধতে পারবে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গোপীবাগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকবে না। বিএনপি কখনো খুন, জখম, হত্যাকাণ্ড, মবের রাজনীতিতে বিশ্বাস করে না। তার অর্থ এই নয় যে বিএনপি হাত পা গুটিয়ে বসে থাকে। 25 ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে তার 7 বছরের কন্যার। শনিবার রাতে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও ঘুমন্ত অবস্থায় 2 শিশুসহ দগ্ধ হয়েছেন বেলাল হোসেনও। ঘটনার পর দরজায় তালা মেরে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, আগুনের ঘটনায় দুর্বৃত্তের হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছেন তারা। এদিকে অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারীর সাদেকনগর গ্রামে মাইক্রোবাসে একদল ব্যক্তি বাড়িতে ঢুকে ভাঙচুর ও আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের 2 মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। প্রয়োজন মতো প্রবেশ পাস না পেয়ে ভেতরে ঢুকতে পারছেন না সিএনএফ এজেন্টরা। এতে আর্থিক ক্ষতি মেনে এই কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বেড়েছে পণ্য খালাসের পরিমাণ। এমএস আরিফিনের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আলফা 8 গেট দিয়ে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক কর্মকর্তারা। 18 অক্টোবরের অগ্নিকাণ্ডে এ, বি, সি গেট বন্ধের পর আমদানি পণ্য সহজে কারখানায় পৌঁছে দিতে খোলা হয়েছে এই গেটটি। সাময়িক এসব উদ্যোগে পণ্য জট কমলেও আগের মতো পাস না পাওয়ায় পণ্য বুঝে পেতে 3 থেকে 4 দিন বেশি সময় লাগছে বলে অভিযোগ সিএনএফ এজেন্টদের। 3 দিন 4 দিন পর্যন্ত লেট করে হলো মাল ডেলিভারি হচ্ছে এই জায়গায়। যতক্ষণ পর্যন্ত কুরিয়ারদের কোনো ওয়্যার হাউস না দিবে
ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমাধানটা হবে না। এতে আর্থিক ক্ষতি মেনে নিয়েই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। যে অগ্নিকাণ্ডটি হয়েছে তারপরে এখন পর্যন্ত এটি স্বাভাবিক পর্যায়ে যায় না। পণ্যগুলো কিন্তু যেটা এয়ারপোর্ট দিয়ে আসে সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর্জেন্সি থাকে, তো কষ্টের থেকে আমাদের ওই পণ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে 24 ঘন্টা পণ্য খালাসের সুযোগ রাখা হলেও পণ্য বুঝে নিচ্ছেন না আমদানিকারকরা। যদি ব্যাংক করা থাকে, সিরিয়াল থাকে, মাল দিয়ে দেয়, এটা কোনো সমস্যা নেই। 24/7 চলার ফ্যাসিলিটি আমরা চালু করেছি, সেটা রাত 10টা থেকে সকাল অ্যারাউন্ড 7টা-8টা পর্যন্ত, কিন্তু কোনো কার্গো কেউ রিসিভ করছেন না। এনবিআর এর তথ্য 2024-25 অর্থ বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এসেছে $410 কোটি পণ্য। বিমানবন্দরের কার্গো ভিলেজে এখনও স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ কার্যক্রম, যদিও পণ্য সরবরাহে সর্বোচ্চ সহযোগিতা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমদানি ও রপ্তানি খাত সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটকালীন মুহূর্তে থার্ড টার্মিনালের কার্গো ভিলেজটি হস্তান্তর করা গেলে দূর হবে শতভাগ জটিলতা। MS আরিফিন, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। কুষ্টিয়ায় জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। পুলিশ জানায়, ভোরের দিকে নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুমের পেছন দিক থেকে জানালার গ্লাস ভেঙে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। দেখছেন রাত 11টার সময় দেশের বাইরের খবর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীকে তোষাখানার দ্বিতীয় মামলায় 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একসঙ্গে দুইজনকে 1,64,00,000 রুপি জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে কারাবাসের মেয়াদ আরও বাড়বে বলে জানান আদালত। বেশ কয়েকটি মামলায় আগে থেকেই বন্দী ইমরান খান।